স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। টানা বৃষ্টিতে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও সহ অনেক জায়গায় পানি জমে আছে। ভারী বৃষ্টির পর নিচু এলাকায় পানি জমতে শুরু করে। কোথাও হাঁটু পানি, কোথাও আবার এর চেয়েও বেশি। এই অবস্থায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, সৃষ্টি হচ্ছে যানজট। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, কাজিরহাট, হালিশহর ও চান্দগাঁওয়ের বাসিন্দারা। বেশ কিছু এলাকায় বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে পড়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে নগরবাসী। বন্দরনগরের জলাবদ্ধতার খবর সংগ্রহ করছেন সহকর্মী রুনা আনসারি। তিনি যোগ দিচ্ছেন আরও তথ্য নিয়ে। রুনা, এই মুহূর্তে জলাবদ্ধতার অবস্থা কেমন দেখছেন আমাদের জানান। গত 24 ঘন্টায় 333 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি এবছরের সবচেয়ে বেশি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমরা দেখছি চট্টগ্রামের কাতালগঞ্জে কিন্তু হাঁটু পরিমাণ পানি। সকাল থেকে এখানে চট্টগ্রামের সিটি মেয়র তিনি বিভিন্ন রাস্তাগুলো তিনি ঘুরে দেখেছেন, কিন্তু সংশ্লিষ্টরা বলছেন কোথাও পানি নেই। কিন্তু আমরা সরেজমিনে দেখেছি চট্টগ্রামের কাতালগঞ্জ, মুরাদপুর, চকবাজার, বাকলিয়া এইসব জায়গায় কিন্তু অনেক বেশি পানি। সাধারণ মানুষ বলছে চট্টগ্রামের সবচেয়ে বেশি পুরনো এবং স্বনামধন্য আবাসিক এলাকা হচ্ছে এটি। এখানে যদি এভাবে এতটুকু পানি থাকে তাহলে সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে তারা কিভাবে লাঘব পাবেন। এবং চট্টগ্রামে যে জলাবদ্ধতার প্রকল্পের কাজ হচ্ছে, সেই প্রকল্পের কাজের কারণে বেশ কিছু জায়গায় কিন্তু রিটার্নিং যে দেয়াল দেওয়া হয়েছিল, সেই দেয়ালগুলো ভেঙে দেওয়ার পর, বাঁধগুলো ভেঙে দেওয়ার পরে কিন্তু প্রবর্তকের মোড়ে এবছর এই বৃষ্টিতে পানি হয়নি, যেটি গত 2 মাস আগে কোমর থেকে একদম বুক পর্যন্ত পানি ছিল। তবে কাতালগঞ্জ, চকবাজার, বাকলিয়া এবং বাদুরতলা, অন্যান্য যে মুরাদপুর, এসব জায়গাগুলোতে কিন্তু এখনো পর্যন্ত পানি রয়েছে। যে পানির সংকট থেকে, পানির যে অভিশাপ, সে অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সাধারণ মানুষ বলছে অনতিবিলম্বে যদি এই প্রকল্পের কাজে সংশ্লিষ্টরা মনোযোগী না হয় বা প্রকল্পের কাজ যদি সঠিকভাবে শেষ করা না হয়, তাহলে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু কোনোভাবে কমছে না। নিশ্চয়ই আপনারা দেখছেন আমাদের ক্যামেরার চোখে মানুষের কি পরিমাণ দুর্ভোগ হচ্ছে। এই কাতালগঞ্জের 4টি রোড রাস্তা রয়েছে এখানে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সড়ক, 4টা রাস্তায় কিন্তু এভাবে পানিবন্দী মানুষ। এখানে আবাসিক এলাকা, এটি একদম সবচেয়ে পুরনো একটি আবাসিক এলাকা চট্টগ্রামে। সেই আবাসিক এলাকার মানুষগুলো কিন্তু ঘরবন্দি, তারা কোনোভাবে ঘর থেকে বের হতে পারছে না। যারা রিক্সা নিয়ে যাতায়াত করছে তারা যেতে পারছে, এছাড়া কিন্তু প্রাইভেট গাড়িগুলো কিন্তু এখান থেকে বের করা সম্ভব হচ্ছে না। এখানে রয়েছে বেশ কয়েকটি প্রাইভেট হাসপাতাল, সেই হাসপাতালে রোগীদেরও কিন্তু দুর্ভোগে পড়তে হচ্ছে, কারণ যেহেতু যাতায়াতের রাস্তায় এভাবে পানি, যার কারণে সাধারণ রোগীকে আনা নেওয়া থেকে নিয়ে মানুষের যে সাধারণ দৈনন্দিন কাজ, সেই দৈনন্দিন কাজগুলোতে কিন্তু মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং কিছুক্ষণ আগে সিটি মেয়র যেটি বলেছেন কোথাও পানি নেই, আসলে তিনি হয়তো সবগুলো রাস্তা দেখেছেন কিনা জানি না, কিন্তু আমরা দেখছি একদমই আমাদের ক্যামেরার চোখে কাতালগঞ্জের এই জায়গাটিতে এভাবে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি। চকবাজারও কিন্তু এতটুকু পানি দেখেছি আমরা, এবং বাদুরতলায় কিন্তু ঠিক এই সম পরিমাণ পানি। এছাড়া চট্টগ্রামের হালিশহরও কিন্তু অনেকটুকু জায়গায় পানি রয়েছে, এবং নিম্ন জায়গাগুলোর মধ্যে শুধু আমরা দেখি যে প্রবর্তকের মোড় কিন্তু পানি হয়নি। প্রবর্তকের মোড় এবং মুরাদপুর এই জায়গায় কিন্তু পানি হয়নি। 2 নাম্বার গেটের কাছেও কিন্তু কিছুটা পানি কমে। এছাড়া কিন্তু অন্যান্য যে প্রতি বছর পানি হয় বর্ষাতে, সেই জায়গাগুলোতে কিন্তু পানি এখনো রয়েছে এবং মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে বৃষ্টি কিন্তু আরো স্থায়ী হতে পারে, এবং বৃষ্টি যদি আরো স্থায়ী হয় তাহলে এখানে যেহেতু পাহাড় রয়েছে, পাহাড়ে অবৈধ বসবাসকারীরা রয়েছে, ঝুঁকিপূর্ণ বসবাসকারীরা, তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে গত রাত থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে, এবং মাইকিং এর পরে তাদেরকে সেখান থেকে সরিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে, এবং ঝুঁকিপূর্ণ পাহাড় ধসেরও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তো চট্টগ্রামের আসলে যে নিম্নাঞ্চলের বেশ কিছু জায়গায় কিন্তু মানুষ দুর্ভোগে পড়েছেন পানির জন্য। আসিফ ছিলেন রুনা আনসারি। রুনা, আপনাকে ধন্যবাদ। ভারী বৃষ্টিপাতের কারণে 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার রাত 9টায় জেলা প্রশাসক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, পার্বত্য জেলা বান্দরবানে টানা ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির আশঙ্কা রয়েছে। তাই সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক সহ সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এদিকে টানা বর্ষণে সাঙ্গু নদীতে পানি বেড়ে গেছে, ফলে বৈরী পরিস্থিতিতে তিন্দু ও রেমাক্রি এলাকায় শতাধিক পর্যটক আটকা পড়েছে। বান্দরবানের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কমুই অং মার্মা।
কমই এই মুহূর্তে বৃষ্টিপাত কেমন হচ্ছে আর আটকে পড়া পর্যটকদের উদ্ধারে কোনো তৎপরতা দেখতে পাচ্ছেন কি আমাদের জানান। ধন্যবাদ আসিফ, আপনি যেমনটি বলেছেন 3 দিনের টানা ভারী বর্ষণের কারণে বান্দরবানে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়েছে। এর ফলে এই যে টানা ভারী বর্ষণ অব্যাহত থাকায় যে কিছু কিছু এলাকায় যে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে, তবে এই ঘটনায় প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও যে যোগাযোগ ব্যবস্থায় যে একটা ঝুঁকি রয়েছে, এর ফলে গতকাল রাত 9টায় জেলা প্রশাসক ফেরদৌস সানিউল যে 10 জুলাই পর্যন্ত যে সকল পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখার জন্য উনি একটা বিজ্ঞপ্তি জারি করেছেন। সেই বিজ্ঞপ্তিতে বলা হয় ঝিরি নদী এবং যে এই সড়ক পথে যাতায়াতে যেহেতু যে পাহাড় ধসের মতো ঝুঁকি রয়েছে, সেহেতু সব পর্যটন কেন্দ্র এলাকাগুলোকে 10 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে এই যে বান্দরবানের থানচির, তিন্দুর, নাফাখুমে 69 জন এবং জিন্নাপাড়ায় 3 জন পর্যটক সহ 21 জন পর্যটক, সব মিলে প্রায় শতাধিক পর্যটক আটকা পড়েছে। এবং এই যে সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ায় সাঙ্গু নদী এবং যে সাঙ্গু নদীর তীরবর্তী এলাকায় যে সমস্ত ঘরবাড়ি আছে, সেগুলো কয়েকটি ঘরবাড়ি এর মধ্যে তলিয়ে গেছে। আমরা জেলা প্রশাসক ফেরদৌস সানিউলের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে নিম্নাঞ্চলে বসবাসরত এবং সাঙ্গু নদীর তীরবর্তী এলাকায় যে সমস্ত মানুষজন বসবাস করে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য তারা উৎসাহিত করছেন। এবং এর মধ্যে বান্দরবানে 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং এই যে পর্যটক যারা আটকা পড়েছেন তাদেরকে এই বৈরী আবহাওয়া কাটিয়ে না ওঠা পর্যন্ত তাদেরকে কখন যে উদ্ধার করা হবে সে ব্যাপারে প্রশাসন এখনো কিছু জানায়নি। আসিফ, এই ছিল বান্দরবান থেকে সর্বশেষ তথ্য। ছিলেন কমই অংমারমা। সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ স্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করছে দলটি। জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। গতরাতে এই মামলা দায়ের করা হয়। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, সমাবেশ চলাকালে বিদ্যুৎ বন্ধ করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন এবং আহতদের দেখতে হাসপাতালে যান ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিন। তিনি জানান, সমাবেশ চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ার বিষয়টি সহ ঘটনার সব দিক তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। এই ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। সোমবার রাতে সাভারের তারাপুর মাঠে এনসিপির জুলাই পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণ ঘটে। তারা আসলে সকল ক্ষমতা কুক্ষিগত করছে, পুলিশকে আবার দলীয়করণ করছে এবং এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে বিরোধী মতকে দমন করার জন্য তারা মাঠে সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়েছে। তবে সরকার এই পরিকল্পনা যদি থেকে থাকে তারা এটাতে সফল হবে না। আজকে আপনারা জানেন যে বিদ্যুৎ নিয়েই কিন্তু আজকে এই যে বিদ্যুৎ বন্ধ করে খুবই পরিকল্পিতভাবে এই হামলাটা করছে। দূর থেকে দেখলে মনে হবে কয়েকজন মাছ ধরছেন কিংবা পানিতে হারিয়ে যাওয়া কিছু খুঁজছেন, কিন্তু না। দুর্গন্ধযুক্ত কুচকুচে কালো পানির ড্রেনে প্রায় বুক সমান পানিতে নেমে কয়লা কুড়াচ্ছেন তারা। দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনির পাশে ঝুঁকিপূর্ণভাবে এই কাজ করছেন শতাধিক নারী। দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনির ঠিক পিছনের অংশ দিয়ে এই ধরনের নোংরা পানি প্রবাহিত হয়, অর্থাৎ কয়লার সাথে মিশ্রিত হয়ে পানি প্রবাহিত হয়। এই পানি থেকেই এই দুর্গাপুর, শাকগ্রাম সহ এই কয়লা খনি গ্রামের আশেপাশের প্রায় 7 থেকে 8টি গ্রামের এই ধরনের নারীরা তাদের জীবনের কর্মসংস্থানের তাগিদে তারা কিন্তু কয়লাযুক্ত পানিতে নেমে ছোট ছোট কয়লার সংগ্রহ করছেন। এরকম নারী প্রায় 300 জন নারী রয়েছে, যা এই গ্রামের এক একটা টিম করে, অর্থাৎ 30 জনের একটি করে গ্রুপ করে সপ্তাহে একদিন করে রাতটার সময় তারা এখানে আসে এবং তার পরের দিন আবার রাত 8টার সময় চলে যায়। অর্থাৎ 24 ঘন্টায় এই রকম পানিতে তারা নেমে ছোট ছোট করে কয়লা সংগ্রহ করেন এবং এই আয় দিয়ে তারা তাদের পরিবার এর পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, ছেলে মেয়েদের লেখাপড়া করানোর চেষ্টা করেন। আমরা এখানে নোংরা পানিতে কয়লা তুলতেছি, মানে যা আসে পানিতে হাসে। 20-25 বছর ধরে
ময়লা পানিতে আমরা খুব পরিশ্রম করি। সরকারের কাছে দাবি আমাদের ছেলে স্বামীকে যদি একটু চাকরি টাকরি দেয়, আমাদের কিছু খাটো আমাদের লেখাপড়া আছে, আমাদেরকে যদি কিছু কর্ম দেয়, আমরা কর্ম খাই খাবো, এটা কষ্ট করবো না। হাতি যে রাখার পাওয়া গেছে, এখন ওই যে বসে থাকে, এখন এইগুলো করে ওতে 10-20 টাকা পাইলেও পরিশ্রম করে, অত সংসার তো চলে না। এই যে ময়লা পানি যাচ্ছে, যে পায়ে যে ঘাও হয়, খাটতে পারিনি। এই নারীদের সরকারের কাছে তারা দাবি করেছেন স্বল্প সময়ের মধ্যে বেশ কিছু সরকারের উপকারভোগী কর্মসূচি চালু করেছেন। এদেরকে সেই কর্মসূচির আওতায় এনে তাদের স্থায়ীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা পাশাপাশি ভালোভাবে চলতে চায় এই কর্মজীবী নারীরা। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, বড়পুকুরিয়া, দিনাজপুর। কক্সবাজারের চকরিয়ায় গর্জন বনের ভেতরে হাতির চলার পথে হবে পাকা সড়ক। বন বিভাগকে না জানিয়ে সংরক্ষিত ওই বনে সড়ক তৈরির উদ্যোগ নিয়েছে এলজিইডি। এজন্য প্রকল্পের মাঝপথে এসে বন বিভাগের কাছে অনাপত্তিপত্র চেয়েছেন স্থানীয় সংসদ সদস্য। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা বলছেন, গর্জন বনের মাঝ দিয়ে সড়ক নির্মিত হলে মানুষ ও হাতির সংঘাত বাড়বে, হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে নেমে বায়ে গেলে খুঁটাখালী বাজার। এখান থেকে পূর্ব দিকের সড়ক ধরে 1.5 থেকে 2 কিলোমিটার গেলে মধুশিয়া গর্জন বন। বনের ভেতরে ঢুকতেই চোখে পড়ে সারি সারি গর্জন গাছ। নির্জন বনভূমির ভিতরে হাঁটার সরু পথ জুড়ে ছড়িয়ে আছে হাতির পায়ের ছাপ, কোথাও কোথাও মল। এসবই বলে দেয় এ পথে এখনো হাতি চলাচল করে। স্থানীয়রা জানান, হাতির সঙ্গে তাদের সহাবস্থান দীর্ঘদিনের। খাদ্য সংগ্রহে প্রতিদিন মধুশিয়া বনে আসা যাওয়ায় এ পথে বিনা বাধায় চলাচল করে হাতি। তাই পাকা সড়ক হলে চলবে যানবাহন, ব্যাহত হবে হাতির স্বাভাবিক চলাচল। 12টা হইতে 4টা পর্যন্ত এগুলো হাতি আইজনের টাইমে হাতি চলাচল করলে মানুষজন থাকিলে দূরে যাবে, মানুষের আওয়াজ পাইলে হাসে নুমাইব। আর আমরা একসাথে আছি, হাতির এইখানে তো আমরা বসবাস করি, আমরা ক্ষতি করে নাই। ওই ধান পাকলে একটু ধান ক্ষতি করে, না হলে ক্ষতি করে নাই। ওইটা আমরা বসবাস, ছোট বাচ্চা নিয়ে বসবাস করি না। এই বনভূমির মধ্য দিয়ে প্রায় 5 কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি। বন বিভাগের অনুমতি ছাড়াই প্রকল্পের প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। প্রকল্পের মাঝপথে এসে বন বিভাগের অনাপত্তি বা এনওসি চাওয়া হয়েছে। 20 মে যে চিঠি দেন কক্সবাজার 2 আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। তিনি সংরক্ষিত বনের ভেতর দিয়ে কমপক্ষে 30টি সড়ক নির্মাণ করতে চান। কক্সবাজারের সংরক্ষিত বনভূমিতে 2017 সালের আগস্টে রোহিঙ্গারা আশ্রয় নিলে হাতির 2টি গুরুত্বপূর্ণ করিডোর বন্ধ হয়ে যায়। সেগুলো হলো উখিয়া ঘুমধুম ও তুলাবাগান পানের ছড়া করিডোর। এছাড়া দোহাজারী কক্সবাজার রেলপথ নির্মাণের কারণে ফাঁসিয়াখালী, মানিকপুর ও চুনতি করিডোর ক্ষতিগ্রস্ত হয়েছে। বন বিভাগের কর্মকর্তা জানান, এ অবস্থায় বনের ভেতরের সড়কটি নির্মিত হলে হাতির চলাচল ব্যাহত ও নষ্ট হবে বনের প্রাকৃতিক অখণ্ডতা। তাই সড়ক নির্মাণের অনুমতি দেবে না বন বিভাগ। এখানে আমাদের সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল রয়েছে, মধুশিয়া গর্জন বাগান। এখানে এশীয় হাতির চলাচলের পথ, এছাড়াও অন্যান্য বন্যপ্রাণীও ওই বনে রয়েছে। পুরো দস্তুর ওখানে রাস্তা করা হলে জীববৈচিত্র্য তথা প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হবে। সেটা আমরা আমাদের পত্র যোগাযোগের মাধ্যমে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং এলজিটিকেও জানিয়েছে। বনের ভেতর দিয়ে সড়ক নির্মাণের এ প্রকল্পের বিরোধিতা করে এরই মধ্যে সরব হয়েছেন পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা। দেশের বিভিন্ন স্থানে হয়েছে প্রতিবাদী নানা কর্মসূচি। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ আজ পবিত্র শহর কোমে নেওয়া হয়েছে। সেখানে শোকযাত্রা হবে। ভোরে হেলিকপ্টারে খামেনির মরদেহ রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত কোম শহরে নেওয়া হয়। আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বুধবার মরদেহ নিয়ে যাওয়া হবে ইরাকের নাজফ ও কারবালা শহরে। বৃহস্পতিবার ইরানের মাশহাদে শহরের আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে। সোমবার টানা তৃতীয় দিনের মতো তেহরানের রাস্তায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে লাখ লাখ মানুষ জড়ো হয়। এ সময় যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়ে খামেনি হত্যার প্রতিবাদ জানানো হয়। এদিকে খামেনির শোকযাত্রায় জনসম্মুখে হাজির হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। ধারণা করা হয়েছিল 28 ফেব্রুয়ারি তার বাড়ির কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানায় তিনি মারা গেছেন। এরপর কয়েক মাস তাকে জনসম্মুখে দেখা যায়নি।
হরমুজ প্রণালীর ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে। আজ এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশনস। স্থানীয় সময় সোমবার একটি তেলবাহী ট্যাঙ্কারে এই হামলার ঘটনা ঘটেছে। এতে ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়, তবে এই ঘটনায় কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কারা হামলা করেছে সে বিষয়েও কিছু নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চলমান থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ এই নৌপথে হামলার এই ঘটনা ঘটেছে। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপে পর্তুগালকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল স্পেন। শেষ 16তে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে দাপটের সঙ্গে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। হারলেই নিতে হবে বিদায়, এমন বাস্তবতা সামনে রেখে শেষ 16-র সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামে স্পেন ও পর্তুগাল। চলে আক্রমণ ও পাল্টা আক্রমণ, তবে কেউই সাফল্য পাচ্ছিল না। ম্যাচের ভাগ্য গড়ে দেন স্পেনের দুই বদলি খেলোয়াড়। 90 মিনিট পেরোতেই দ্রুত নেয়া একটি ফ্রি কিক থেকে বল পেয়ে যান ফেরান তোরেস। বল নিয়ন্ত্রণে এনে মিকেল মেরিনোর উদ্দেশ্যে দারুণ এক থ্রো পাস বাড়ান তিনি। তার নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ায়। ম্যাচে মিকেল মেরিনোর একমাত্র গোলের মাধ্যমে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে স্পেন। হারের মধ্য দিয়ে চোখের জলে শেষ হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ অধ্যায়। এদিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে বেলজিয়াম। শেষ 16তে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে উড়িয়ে দাপটের সঙ্গে কোয়ার্টার ফাইনালে উঠে তারা। ম্যাচ জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলা ইউরোপের দলটির জয়ের সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন চার্লস দে কেতেলারে। প্রথমার্ধে জোড়া গোল করার পর দ্বিতীয়ার্ধে একটি গোলে সহায়তা করে ম্যাচ সেরা পারফরমেন্স উপহার দেন তিনি। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেন। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। স্পেন পর্তুগাল ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথে তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। স্পেনের কাছে হেরে পর্তুগালের বিদায়ের চেয়ে বড় বিষয় হয়ে ওঠে বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ ম্যাচের বিষয়টি। হতাশা ও বিষণ্ণতায় ভরা তার চোখ দুটি কান্না লুকানোর চেষ্টা করে ব্যর্থ হলো। নিজে বহুবার বলেছেন, আমি যখন চাইব তখন অবসর নিব, আপনারা যখন চান তখন নয়। সেই ক্রিস্টিয়ানো রোনালদো এবার সত্যি সত্যি বুট জোড়া তুলে রাখার ঘোষণা দিলেন। 40-এর পরও বয়সকে স্রেফ সংখ্যা বানিয়ে খেলে যাওয়া রোনালদোর পা থেকে এসেছে অসংখ্য চোখ জুড়ানো গোল। আবার গোলের পর উদযাপনটাও নজর কাড়া। অথচ CR7 হিসাবে পরিচিত রোনালদোর পথ চলাটা মোটেও মসৃণ নয়। দারিদ্র, বাবার অকাল প্রয়াণ আর কিশোর বয়সে হার্টে জটিল রোগ, সব বাধাকে জয় করে কেবল অদম্য ইচ্ছা শক্তিতে ভর করে এগিয়ে যান। স্পোর্টিং লিপসন থেকে ওল্ড ট্রাফোর্ডের থিয়েটার অফ ড্রিমস স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে যিনি উইঙ্গার থেকে হয়ে ওঠেন গোল মেশিন। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে প্রথম প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ জয় বিশ্বকে জানান দিয়েছিল ফুটবলের নতুন এক রাজপুত্রের আগমন। এরপর রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে রোনালদো নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। লিওনেল মেসির সঙ্গে তার সেই মহাকাব্যিক দ্বৈরথ ফুটবল বিশ্বকে উপহার দিয়েছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা সময়। লস ব্লাঙ্কোদের হয়ে 4টি চ্যাম্পিয়ন্স লিগ, 441টি গোল আর একের পর এক রেকর্ড ভাঙ্গার খেলায় রোনালদো যেন হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। 5 বার ব্যালন ডি অর আর 4টি গোল্ডেন শু, যার শ্রেষ্ঠত্বের জীবন্ত প্রমাণ। 2004 সালের ইউরো ফাইনালে ঘরের মাঠে গ্রিসের কাছে হেরে সেই 18 বছরের তরুণের কান্নায় কেঁদেছিল পুরো ফুটবল বিশ্ব। কিন্তু হাল ছাড়ার পাত্র ছিলেন না তিনি। দীর্ঘ 12 বছর পর ইউরো কাপে ফ্রান্সের মাটিতে পর্তুগালকে এনে দেন ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ট্রফি। 2019 নেশনস লিগ জয় করে পর্তুগালকে তিনি বসিয়ে গেছেন ইউরোপের শ্রেষ্ঠত্বের আসনে। ক্যারিয়ারের শেষ লগ্নে ইউভেন্টাস কিংবা এশিয়ার মাঠে আল নাসর যেখানে খেলেছেন, বয়সকে জয় করে ফুটবল ইতিহাসে সর্বকালে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নিয়েছেন CR7। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।